প্রিয় দর্শক, শুরু করছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রি। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম। দর্শক, চলুন তাহলে শুরু করা যাক ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের পর্ব। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান, যার মধ্যে অন্যতম ফ্রিল্যান্সিং। দর্শক, আজকের আয়োজনে আমরা জানব বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজারে কতটা সাফল্য অর্জন করছে এবং তার বর্তমান অবস্থা কেমন। চলুন শুরুতেই দেখে নেই ফ্রিল্যান্সিংয়ের ইতিহাস এবং তার বর্তমান অবস্থা নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতের সূচনা 2000 সালের দিকে হলেও তা ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র পরিসরে। 2003 ও 2004 সালের দিকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ওডেস্ক, বর্তমানে আপওয়ার্ক, এবং ইল্যান্স, বর্তমানে freelancer.com বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। বাংলাদেশেও এ সময় প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই প্ল্যাটফর্মগুলোতে তার উপস্থিতি বাড়াতে শুরু করে। 2000 সালের পর বাংলাদেশে ইন্টারনেট সংযোগের বিস্তার শুরু হয়। শহরাঞ্চলে ইন্টারনেটের সহজলভ্যতা ও দ্রুত গতি ফ্রিল্যান্সিংকে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে। সে সময়ের সাথে সাথে গ্রামাঞ্চলেও ইন্টারনেট পৌঁছাতে থাকে এবং ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ আরও বাড়ে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে। ফ্রিল্যান্সিং খাতের বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল দক্ষ জনবল। 2005 সালের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলি তরুণদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করে। বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ডেভেলপমেন্ট সোসাইটি BFDS এবং ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ FAB এর মতো সংগঠনগুলো ফ্রিল্যান্সিং বিষয়ে কর্মশালা এবং প্রশিক্ষণের আয়োজন করে, যা নতুন প্রজন্মকে দক্ষ করে তোলে। একদিকে প্রযুক্তি, অন্যদিকে প্রশিক্ষণ এবং উৎসাহ, এই দুটি উপাদান ফ্রিল্যান্সিং খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। 2005 থেকে 2015 সালের মধ্যে বাংলাদেশের তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিংয়ে নিজেদের প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে। মূলত গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, SEO, ডিজিটাল মার্কেটিং এবং অনুবাদ, এসব ক্ষেত্রে দক্ষতা অর্জন করা শুরু হয়। এতে তাদের কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়। যদিও ফ্রিল্যান্সিং খাত বর্তমানে সফল, তবে এই খাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন পেমেন্ট সমস্যা, কাজের অনিয়মিততা, আন্তর্জাতিক কাজের সুযোগ সীমিত হওয়া এবং ডিজিটাল দক্ষতার অভাব। তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকারের উদ্যোগ, উন্নত প্রশিক্ষণ প্রোগ্রাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন। ভবিষ্যতে বাংলাদেশ আরও দক্ষ এবং প্রতিযোগিতামূলক ফ্রিল্যান্সার প্রস্তুত করবে এবং দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের ইতিহাস এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে। আমাদের বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিকভাবে সফলতা অর্জন করছে। চলুন দর্শক, এবারে আমরা দেখে নেই বাংলাদেশের আন্তর্জাতিকভাবে সফল তরুণ ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতার কথা। আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি 2010 সালের দিকে। তার আগে আমি বাংলাদেশ আর্মিতে ছিলাম, অ্যাকচুয়ালি আর্মি অফিসার হিসেবে জয়েন করি। তারপর সেখান থেকে চলে এসে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই, ভর্তি হওয়ার পর আমি চেষ্টা করছিলাম যে কীভাবে আমার ইউনিভার্সিটির টিউশন ফিগুলো আমি নিজেরটা কীভাবে নিজে বেয়ার করতে পারি। অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট দিয়ে আমার প্রথম কাজ করা শুরু। তারপর শুরুটা ছিল freelancer.com দিয়ে, তখনও আপওয়ার্ক ছিল না, এটার নাম ছিল তখন ওডেস্ক। তো freelancer.com কয়েক বছর কাজ করার পর আমি দেখি যে ওডেস্কের কাজের সুবিধাটা আরও অনেক বেশি। তো তারপর আমি freelancer.com ছেড়ে দিয়ে ওডেস্কে জয়েন করি। তো সবারই একটা প্রবলেম দেখা যাচ্ছে যে সবাই হলো আপনার ইয়ারলি একটা অ্যামাউন্টে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। একা একা যখন কাজ করছে বা নিজে একটা ছোট টিম নিয়ে যখন কাজ করছে, তখন দেখা যাচ্ছে সে হয়তো বা বছরে 100K কিংবা 150K আর্ন করার পর এর বেশি আর্ন করতে পারছে না। তো আমরা তখন চিন্তা করলাম যে তাহলে কি করা যায়, যেটা করলে আমরা এর থেকে বেশি, এই থ্রেশহোল্ডটা পার হয়ে আমরা আরও সামনের দিকে যেতে পারবো। তো ওখান থেকে আমরা তখন চিন্তা করলাম তাহলে বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ নিয়ে যদি আমরা এক হতে পারি, তাহলে আমরা সবগুলো সাপোর্ট দিতে পারবো। মানে ওয়ান স্টপ সার্ভিস আমাদের কাছেই পাবে, যেমন ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত সব কিছু যদি আমরা দিই, তার যদি সেলটা এনে দিতে পারি, তাহলে ক্লায়েন্ট হ্যাপি। এই চিন্তা করেই আমরা 4 জন ফ্রিল্যান্সার মিলে পার্টনারশিপে একটা বিজনেস শুরু করি, ব্র্যান্ডস ব্রো নামে। যে বিজনেসটা এখন বেশ ভালো করছে। আমরা শুরু করেছি মাত্র 10 মাস হয়েছে, কিন্তু আমরা ডে 1 থেকে প্রফিটেবল। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র বিদেশি কাজগুলো করে থাকছি, কারণ বিদেশি কাজগুলো করলে একটু রেটটা অনেক ভালো পাওয়া যায় আমাদের দেশের পার্সপেক্টিভে।
প্লাস হলো যে ওদের জিনিসগুলো অনেক গোছানো থাকে, যে ওরা কি চায় এই জিনিসটা ওরা সুন্দরভাবে নিয়ে আসে আমাদের কাছে, যে আমার চাওয়া এটা। সো আমার জন্য ওই জায়গাটা মিট করাটা অনেক ইজি হয়ে যায়, যে আমি জানি সে কী চাচ্ছে এবং সেই অনুযায়ী আমি যখন সব কিছু তাকে ডেলিভার করছি, সেও হ্যাপি থাকছে, তার পেমেন্টটাও আমি ইজিলি পেয়ে যাচ্ছি, আমিও হ্যাপি থাকছি। 2016-তে আমার প্রথম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানা। প্রথম দিকে আমার ফ্রিল্যান্সিং জগতে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার, যেটা আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, একটা প্লাগিং ডেভেলপমেন্টের আমি কাজ করি। এর সাথে আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনিংয়ের দিকে আমার আসলে যাওয়া হয়, এবং গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আমার মূলত 2018-19 থেকে আসলে পুরোপুরি আমি গ্রাফিক ডিজাইনে শিফট হয়ে যাই। এর পিছনে যদি বলতে হয় পিছন থেকে, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে প্রথম যে আমি কাজটা পাই, সেই কাজটা $10 ছিল। যারা আমরা বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমাদের এখন মার্কেটটা অনেক কম্পিটিটিভ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের মার্কেট প্লেসগুলো নষ্ট করতেছি। এর পিছনে আমরা নিজেরাই দায়ী। কারণ হচ্ছে যে কাজগুলা অ্যাকচুয়ালি USA, অস্ট্রেলিয়া, কানাডা ক্লায়েন্টের জন্য বাইরে থেকে যারা কাজ করে, সেই কাজগুলা দেখা যায় $200, $250, $300 কিংবা $1000-ও তারা বাইরে থেকে সার্ভিস প্রোভাইড করে। বাট আমাদের এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেইভাবে আসলে আমাদের মার্কেটটা ক্রাউড মার্কেট প্লেস বলা যেতে পারে, এশিয়ার সেন্ট্রিক যে ক্লায়েন্টগুলা কিংবা আমরা যারা সার্ভ করি, তারা ম্যাক্সিমাম সময় নিজেরা চেষ্টা করে যে কাজগুলো নিজের আন্ডারে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে দেখা যায় যে $10, $20, $30, মাঝে মধ্যে $5-ও অনেকে সার্ভিস প্রদান করে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মার্কেট প্লেসগুলোতে ক্লায়েন্টের দিক থেকে আসলে একটা ভালো ফিডব্যাক আসে না। সবাই চিন্তা করে যে $5, $10 কাজ কী বা দিবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজ পেতেও একটু বেগ পেতে হয়। এখন এইটা থেকে আমরা যদি বের হয়ে আসতে না পারি, তাইলে আমাদের ফ্রিল্যান্সিং জগতের জন্য আসলে একটা কালো অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিঙ্ক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ, সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের সফল ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কিভাবে নতুনরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারে এবং তাতে সফল হতে পারে। দর্শক, চলুন এবারে আমরা দেখে নেই বাংলাদেশের নতুনদের জন্য ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট এবং এর অপার ভবিষ্যৎ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। প্রথম ধাপ, সঠিক স্কিল নির্বাচন করুন। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে আপনার দক্ষতার ক্ষেত্র নির্বাচন করা। আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হতে চান, তবে আপনাকে সঠিক স্কিল শিখতে হবে যার বাজার চাহিদা রয়েছে। এটি হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, SEO, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং। উপযুক্ত স্কিল নির্বাচনের পর সেই বিষয়ে আরও জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। আপনি অনলাইনে কোর্স, ইউটিউব ভিডিও, ব্লগ পোস্ট অথবা প্রফেশনাল প্রশিক্ষণ নিয়ে শেখার চেষ্টা করতে পারেন। দ্বিতীয় ধাপ, পোর্টফোলিও তৈরি করুন।
ফ্রিল্যান্সিং জগতে সফল হওয়ার জন্য একটি শক্তিশালী পোর্টফোলিও থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও আপনার কাজের নমুনা এবং দক্ষতার প্রমাণ। আপনি যদি নতুন হন তবে প্রথম দিকে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে পারেন এবং সেগুলো আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারেন। পোর্টফোলিও হলো আপনার ডিজিটাল সিভি। এটি ক্লায়েন্টদের কাছে আপনার কাজের মান প্রমাণ করে। তৃতীয় ধাপ, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সাইন আপ করুন। একটি নির্দিষ্ট স্কিল অর্জন এবং শক্তিশালী পোর্টফোলিও তৈরি করার পর আপনাকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। আজকাল আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, টপটাল, গুরু এবং পিপল পার আওয়ারের মতো অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি কাজ পেতে পারেন। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার স্কিল, পোর্টফোলিও এবং অভিজ্ঞতা তুলে ধরতে হবে। প্রথম দিকে খুব বেশি প্রতিযোগিতা থাকবে, কিন্তু ধৈর্য এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। ছোট ছোট কাজ নিয়ে অভিজ্ঞতা লাভ করা শুরু করুন। চতুর্থ ধাপ, ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। ফ্রিল্যান্সিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন এবং ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে পারেন, তবে তারা আপনাকে পুনরায় কাজের জন্য ডাকবে এবং আপনার রেটিংও ভালো হবে। কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টকে নিয়মিত আপডেট দিন এবং তাদের সঙ্গে সুস্পষ্ট ও পেশাদার সম্পর্ক বজায় রাখুন। গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে, মানে খেলার চেষ্টা করে, কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ। সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। আর গেমিং তো থামবেই না। নিয়ে আসুন লিংক 3 1000 টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ। সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে নতুন ফ্রিল্যান্সাররা শুরু করতে পারে এবং কিভাবে সাফল্য অর্জন করতে পারে। নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে বাংলাদেশ ফ্রিল্যান্সিং খাতে কত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং কী পদক্ষেপ বাংলাদেশ গ্রহণ করতে পারে। চলুন এবারে আমরা জেনে নিই এই খাতে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবং তাদের দৃষ্টিকোণ থেকে তারা কি বলছেন। ফ্রিল্যান্সিংটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, স্পেশালি টেকনোলজির এন্ড থেকে। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে বেকারত্ব সমস্যাটা সবচেয়ে বড়। আমরা যখন 2009-এ ক্রিয়েটিভ এড ইনস্টিটিউট শুরু করি, তো আমরা প্রথমে যে কাজটা করতেছিলাম যে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে একটা ছেলে স্কিল হওয়ার পরে তাকে আমরা মার্কেটে প্লেস করবো, লোকাল মার্কেটে। কিন্তু যখন আমরা 2009-এ কাজ করলাম তখন দেখি যে লোকাল মার্কেটটা আসলে এত বড় তখন ছিল না যে আমি একটা ছেলেকে স্কিল করলে প্লেস করতে পারছি। তখন আমার কাছে মনে হলো তাহলে আমরা যে ছেলে মেয়েগুলোকে তৈরি করছি তাদেরকে যদি আমরা আসলে এই স্কিলের পাশাপাশি যদি ফ্রিল্যান্সিংটা কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয় সেটা যদি আমরা শিখিয়ে দিই, তাহলে তারা কিন্তু ঘরে বসে দেশের বাইরে কাজ করার সুযোগ পাচ্ছে। আমরা বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠান যারা আসলে একাডেমিক সিলেবাসের মধ্যে ফ্রিল্যান্সিংকে ইনক্লুড করে, এবং এইটার পরে গিয়ে আসলে এটা একটা ভালো রেভিলেশন চলে আসে। কীরকম, তখন দেখা গেল যে ফ্রিল্যান্সিংটা সবার মধ্যে অ্যাকসেপ্টেন্স তৈরি করছিল। আমরা ক্রিয়েটিভিটি এই পর্যন্ত প্রায় 90,000 ছেলেমেয়ে তৈরি করেছি হাতে ধরে আর কি, হ্যাঁ, যেটাকে বলে হাতে কলমে। আমরা একটা পর্যায়ে গিয়ে যেমন আমরা দেখতেছিলাম যে মেয়েদের আইটিতে ইনভলভমেন্টটা খুবই কম, হোয়ারেস তারা কিন্তু এডুকেটেড। আমরা কী করলাম, আমার আছে 13 সালে আমরা একটা স্কলারশিপ দিলাম যে
100 মেয়েকে ক্রিয়েটিভিটি আপনার ফ্রি স্কিল ডেভেলপমেন্ট করবে। বাংলাদেশের কালচারে যেটা হয়, সে কিন্তু তার ফ্যামিলিতে টাইম দিয়ে এডুকেটেড হওয়া সত্ত্বেও, কিন্তু আমরা যখন তাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটের সাথে ইনক্লুড করে ফেললাম, তখন তারা কী করলো, তার সংসারের পাশাপাশি পরিবারের পাশাপাশি সে কিন্তু গ্লোবাল কাজের সাথে এঙ্গেজ হলো এবং প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে স্বয়ংসম্পূর্ণ হলো। ফ্রিল্যান্সিংয়ের মূল কথা হচ্ছে আগে স্কিল হওয়া। এখন আমি কোনো কাজ পারি না, কিন্তু আমি বলতেছি আমি ফ্রিল্যান্সার হব, আমি ডলার ইনকাম করব, অথবা আমি লোকাল কোনো একটা মার্কেটে কোনো একটা প্রতিষ্ঠানকে সাপোর্ট দেব, কিন্তু আমি যদি সেই কাজটা না শিখি তাহলে আমি কীভাবে ফ্রিল্যান্সার হব? তো আসলে আমি যে বলছি ভ্রান্ত ধারণাটা এই জায়গাটাতে, যে আমরা ফ্রিল্যান্সার হতে চাই কিন্তু আমরা স্কিল হতে চাই না, কিন্তু আগে স্কিল হতে হবে, এরপরে গিয়ে ফ্রিল্যান্সার হতে হবে। আমি ডাক্তার তানজিবা রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। কাজ করছি নিজে অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং করছি মেডিকেল কন্টেন্ট রাইটিংয়ের উপরে বিভিন্ন ধরনের কাজ দেশের বাইরে। বিএফডিএস হচ্ছে বাংলাদেশে একমাত্র সলিটারি অর্গানাইজেশন ফ্রিল্যান্সারদের জন্য। বিএফডিএস মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করে, যে সকল ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে তাদের জন্য এবং যারা নতুনভাবে ফ্রিল্যান্সার জগতে আসছে তাদের জন্য। যে সকল ফ্রিল্যান্সাররা আছে তাদের আমরা লাইফস্টাইল থেকে শুরু করে তাদের সাস্টেনেবল অকুপেশন হিসেবে ফ্রিল্যান্সারকে দাঁড় করানো, তাদের ফিনান্সিয়াল বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া, পলিসিগত উন্নয়ন, গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, মেন্টরশিপ দেওয়া, ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থা করা এবং হায়ার এন্ডের যে সকল ট্রেনিং আছে যার মাধ্যমে তারা বিদেশে সাস্টেনেবল অবস্থানে থাকতে পারবেন, সে ধরনের সুবিধা তৈরি করা হচ্ছে বিএফডিএস-এর কাজ। ফ্রিল্যান্সারদের বর্তমান নিয়ে আমার যেটা শঙ্কা চলছে সেটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তারা কিন্তু নতুন ধরনের প্রযুক্তিগত সুবিধাগুলো নিয়ে কাজ করছেন না এবং এআই এমবেডেড অলরেডি হয়ে গিয়েছে, 4th IR আমাদের ভিতরে চলে এসছে। তারা কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন পর্যন্ত তৈরি হননি এবং এআই আসার কারণে যে ধরনের কাজগুলো সামনে মার্কেটে চলে যাবে সে ধরনের কাজ নিয়ে কিন্তু এখনও তৈরি হচ্ছেন না তারা। বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা, কারণ তারা কিন্তু দেশে বসে রেমিটেন্স ইনকাম করছে এবং রেমিটেন্স একটা দেশের অর্থনীতির জন্য বিশাল বড় ভূমিকা রাখে, আমরা এখন পর্যন্ত দেখে আসছি। যেহেতু আমাদের দেশে টাকা আসার পথগুলো খুব একটা বেশি সুগম না, এই জন্য ফ্রিল্যান্সাররা কেবল তার আয়ের 30% টাকা দেশে নিয়ে আসেন। আমরা যদি আয়ের পথগুলো সুগম করে দিতে পারি তাহলে বাকি 70% টাকা কিন্তু দেশে আসবে এবং এটা বিশাল অর্থনীতি হিসেবে উদ্বুদ্ধ হবে। এবং ব্যাংকিং খাতে আমরা দেখে থাকি যে ওপেন মার্কেটে ডলারের যে দাম তার থেকে ব্যাংকিং খাতে ডলারের দামে বেশ বৈষম্য আছে। এই বৈষম্য যখন দূর হয়ে যাবে তখন ফ্রিল্যান্সাররা উদ্বুদ্ধ হবে বৈধভাবে দেশে টাকা নিয়ে আসতে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের সম্ভাবনা সত্যিই অপরিসীম। আমাদের তরুণ প্রজন্মের ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা এবং কাজের মাধ্যমে বিশ্ব মঞ্চে নিজেদেরকে তুলে ধরছে, শক্তিশালী করছে আমাদের অর্থনীতিকে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য রয়েছে একটি দারুণ কুইজ। তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের উত্তর। গত পর্বের প্রশ্ন, বিপিও এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর এ, বিজনেস প্রসেস আউটসোর্সিং। বিজয়ী হলেন নাসরিন আক্তার। অভিনন্দন বিজয়ী, আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। চলুন জেনে নেই এ পর্বের কুইজের প্রশ্ন। ফ্রিল্যান্সিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কোনটি? এ, কমিউনিকেশন স্কিল, বি, টাইম ম্যানেজমেন্ট, সি, প্রযুক্তিগত দক্ষতা, ডি, কন্টেন্ট রাইটিং। আর এই কুইজের সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে আমাদের এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে লিখে দিন সঠিক উত্তর আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার। দর্শক, এখন থেকে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য টাইমারের নতুন কোনো অ্যাপ খুঁজতে হবে না। আপনার রান্নাবান্না, পড়াশোনা, ব্যায়াম বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের টাইমিং ফিক্স করতে আপনি চলে যেতে পারেন সরাসরি গুগলে। গুগলে গিয়ে প্রথমে লিখতে হবে সেট টাইমার ফর 10 মিনিটস। মুহূর্তের মধ্যেই গুগল আপনার জন্য একটি টাইমার চালু করে দেবে। টাইমার শেষ হলে আপনাকে সংকেত দিয়েও জানাবে। চাইলে আপনি অন্য সময়ও লিখে সেট করতে পারবেন। আপনার সময় এখন আর নষ্ট হবে না। কাজ করুন নির্ভুলভাবে, সময়ের সাথে তাল মিলিয়ে। দেখে নিলাম কিভাবে গুগলে আপনি আপনার টাইমার সেট করতে পারবেন। এখন থেকে টাইমারের ক্ষেত্রে গুগলই হোক আপনার সবসময়ের সঙ্গী।
প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24-এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আজ বিদায় নিচ্ছি। আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন, সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন।